বিডিআর বিদ্রোহ যেটাকে মিউটিনি বলা হচ্ছে, এটি একটি চক্রান্তমূলক। এখানে আসলে কোনো বিদ্রোহ হয়নি। বিডিআর যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহের কারণ বিদ্রোহ দমন এবং সেখানে যে ক্ষয়ক্ষতি, সেনাবাহিনীর সদস্যদের জীবনহানি ঘটেছে, সম্পদহানি হয়েছে এবং অনেক পরিবার নানা রকম, যেগুলো কখনোই প্রকাশ করা যাবে না, কতগুলো ট্রমার মধ্যে বিডিআর যারা সদস্য ছিলেন তাদের পরিবারদেরকে ভোগ করতে হয়েছে সেই ট্রমাগুলো, এবং সেটা এখনও চলমান। তো সেটা নিয়ে যেটি সবাই বলার চেষ্টা করছে যে এর সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটা চক্রান্ত ছিল আমাদের বিডিআরকে ধ্বংস করার জন্যে। একটা সুদূর প্রসারী যে নীল নকশা, সেই নীল নকশাটার বাস্তবায়ন ঘটেছে আওয়ামী লীগ সরকারের একেবারে প্রথম দিকে। এটা হলো মোটা দাগের। সূক্ষ্মভাবে যেটা অনেকে বলার চেষ্টা করেন যে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের কতিপয় লোক জড়িত, ইনক্লুডিং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেন, এবং অনেকে যে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন সাহেব তাকেও দায়ী করেন। এখন এগুলো নিয়ে সেনাবাহিনীর সাবেক যারা আছেন এবং বর্তমান যারা আছেন, এমনকি আগামী প্রজন্ম যারা আছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে তাদের মনে একটা আস্থার পরিবেশ তৈরি করার জন্য শুধু তদন্ত, স্থানীয় তদন্ত নয়, এটার একটা আন্তর্জাতিক তদন্ত হতে পারে, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হতে পারে, পেন্টাগনকে দাওয়াত করা যেতে পারে যে তোমরা এসে তদন্ত করে যাও এটা, এবং এইটা একটা বিশ্বাসযোগ্য একটা তদন্ত, এবং ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো, আমার একটা দুর্ভাগ্য সৌভাগ্য বলবো কি না, আমি 2013 সনে জেলে গিয়েছিলাম আওয়ামী লীগ জমানাতে, এবং তখন শত শত বিডিআর জওয়ান যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে আমি কাশিমপুর কারাগারে দেখেছিলাম। তো তাদের যে কান্না, তাদের যে কথা, তারা যেভাবে চাকরিচ্যুত হয়েছে, যেভাবে সাজাপ্রাপ্ত হয়েছে এবং যেভাবে ঘটনাগুলো ঘটেছে, কোনোদিন তারা সেই জিনিসটি মেনে নিতে পারেনি। তো এটা আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম। এটা সরকারের দাবি করতে হবে কেন? এটা তো একটা গণ অভ্যুত্থানের সরকার, ফলে তারা স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করবেন আরও ভালো করে। মানুষের যা এক্সপেকটেশন, কেননা সাধারণ আমরা যারা জনগণ আছে, আমরা তো আইনের ABCD বুঝি না, কিন্তু এখানে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা তো দেশের মানে প্রায় সব ক্ষেত্রেই তাদের জ্ঞান যোগ্যতা অনেক ঊর্ধ্ব স্তরের। আসিফ নজরুল সাহেব আছেন আইনের খুব এমিনেন্ট শিক্ষক। তো তিনি এই বিষয়টিকে একটা সুন্দর আইনি কাঠামো দিয়ে এমন কিছু বলবেন যাতে কিনা সবার মন খুশি হয়ে যায়। এই গেল একটা বিষয়। 2 নম্বরে আমি যেটা মনে করি যে বিডিআর বিদ্রোহ যেটাকে মিউটিনি বলা হচ্ছে, এটি একটি চক্রান্তমূলক। এখানে আসলে কোনো বিদ্রোহ হয়নি। তো এই একটা মিউটিনি যখন হয় তখন একটা বাহিনীকে বিলুপ্ত করতে হয় এবং সেখানে একটা নতুন বাহিনীর নামকরণ করা হয়, উদ্ভব হয়। তো যেহেতু এটা ছিল একটা কনস্পিরেসি, বাইরে থেকে কিলার গ্রুপ ঢুকিয়ে দিয়ে এটাকে খুন করা হয়েছে, এটা কোনো মিউটিনি, বিদ্রোহ বলতে ওইরকম বিদ্রোহ আমি মনে করি না। তো কাজেই এই যে বিডিআরকে বিজিবি বানানো, ইট ইজ অলসো এ পার্ট অফ দ্য কনস্পিরেসি, এবং তাদেরকে নতুন পোশাক দেওয়া, ইট ইজ অলসো পার্ট অফ দ্য কনস্পিরেসি। তো যেহেতু আমরা একটা নতুন জমানাতে ফিরেছি, ফলে হোয়াই নট, আমরা কেন আবার সেই আগের বাংলাদেশ রাইফেলসের যে ঐতিহ্য, বিডিআরের যে ঐতিহ্য, বা 100 বছরের পুরনো বিডিআরের যে পোশাক, এখনো পর্যন্ত আমার চোখে বিডিআর বলতে ওই বিডিআরের পোশাককে যত তাদেরকে মানায়, এখন চক্রা বকরা যে পোশাক, এই পোশাকে আমি আসলে তাদেরকে, এবং অনেক ক্ষেত্রে বিজেপি এপিবিএন এর পোশাক একদম কাছাকাছি আমাকে মানে তাদের ভিতরে ঠিক ওইরকম আভিজাত্যপূর্ণ আমার কাছে মনে হয় না। সেনাবাহিনীর একটা সুন্দর পোশাক আছে, কিন্তু তার সাথে কন্টেম্পোরারি করে একটা চক্রা বকরা পোশাক দিয়ে, ঠিক আমাদের যে আর এই যে শব্দটি ভারতের সাথে মিলিয়ে বিএসএফ আর বিজিবি, মানে বর্ডার গার্ড, গার্ড শব্দটা বলতে অনেকটা দারোয়ান মনে হয়, দারোয়ান। আর এর আগে আমরা যে শব্দটা ব্যবহার করতাম বাংলাদেশ রাইফেলস, সো ইটস এ ভেরি নাইস ওয়ার্ড। তো আমি মনে করি যে অ্যাজ এ হোল একটা কম্প্যাক্ট প্যাকেজ অ্যান্ড সলিউশনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনী, যার কিনা রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য, আমাদের বাংলাদেশ পুলিশের যেমন ঐতিহ্য রয়েছে, তদ্রূপ এই যে বাংলাদেশ রাইফেলস, এটার যে ঐতিহ্য,
এটারও একটা পুরনো ঐতিহ্য। ফলে ওই বাহিনীটি অনেক ক্ষেত্রে তাদের যে ইফেক্টিভনেস এবং ওই নাম শুনলে, বাংলাদেশ রাইফেলসের নাম শুনলে বিএসএফ এর মধ্যে যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হতো আগে, ওটাকে আমি মনে করছি যে এটা একটা সঠিক সময় তখন এই জায়গাতে তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারে।